6 এপ্রিল 1986 এশিয়ার সবথেকে বড় জেলখানা তিহার জেলে আজ বেশ উৎসবের আমেজ। বেশ পুরানো এক কয়েদির আজ জন্মদিন, আর মাত্র কয়েক মাস বাদে তার 10 বছরের কারাদণ্ড শেষ করে মুক্তি পেতে চলেছে সেই কয়েদি। তাই যাওয়ার আগে জেলের সবাইকে একটা ছোট্টখাটো ট্রিট দিতে চেয়েছিল, যেহেতু বিগত 10 বছরে কারোর সাথে কোনো রকম ঝামেলায় জড়ায়নি, বরং পুলিশ এবং অন্যান্য কর্মকর্তাদের সবসময় সহযোগিতা করেছে। তাই জেলের কর্মকর্তারাও হাসি মুখে তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কথা মতো সবার জন্য বাক্স ভর্তি লাড্ডু আনা হয় বাইরের একটি দোকান থেকে। কয়েদি থেকে শুরু করে জেলের সবাই হাসি মুখে সেই লাড্ডু খেয়ে মিষ্টি মুখ করে। খায়নি শুধু একজন, হ্যাঁ, সেই কয়েদি নিজেই। কারণ লাড্ডুতে মেশানো ছিল কড়া ডোজের ঘুমের ওষুধ, যার প্রভাবে মুহূর্তের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল গোটা তিহার। আর সেই সুযোগে খুব অনায়াসে জেল থেকে চম্পট দিল সেই কয়েদি। সাথে সাথে হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে, কারণ যে পালিয়েছে সে কোনো সাধারণ কয়েদি নয়। সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যার কাঁধে রয়েছে নেপাল, থাইল্যান্ড, ইন্ডিয়া এবং অন্যান্য দেশ মিলে মোট 20টা খুন। এছাড়াও অজস্র চুরি, লুট এবং অস্ত্র পাচারের মতো বড় বড় অপরাধের মাস্টার মাইন্ড। পুলিশের খাতায় যার নাম চার্লস সোব্রাস, কিন্তু মানুষের কাছে তার সবথেকে পরিচিত নাম বিকিনি কিলার। কিন্তু কিভাবে এমন নামকরণ হলো? তার এতগুলো খুনের পেছনে মোটিভটাই বা কী ছিল? এবং সবথেকে বড় প্রশ্ন, কয়েক মাসের মধ্যেই যার সাজা শেষ হতে চলেছে, সে কেন এভাবে জেল থেকে পালালো? বিশ্বাস করুন, এই সমস্ত কিছুর পেছনে থাকা গল্পটা জানলে আপনারও বুক কেঁপে উঠবে। আজকের এই কেসটা এমন একটি কেস যার প্রত্যেকটা মোড়ে রয়েছে রহস্য, প্রত্যেকটা পদক্ষেপে রয়েছে বিশ্বাসঘাতকতা আর ক্ষুদ্ধার বুদ্ধির পরিচয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক কেস ফাইলের আজকের এই পর্ব, দ্য কেস অফ চার্লস সোব্রাস।
ভারতে প্রথমবার দিল্লিতে পুলিশের হাতে ধরা পড়ে শোভরাজ। দিল্লির বিখ্যাত অশোকা হোটেল থেকে গয়না চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে শোভরাজ। কিন্তু আগেই বলেছি, হি ওয়াজ নট অ্যান অর্ডিনারি ক্রিমিনাল। গ্রেপ্তার হওয়ার পরেই শরীর খারাপের ভান শুরু করে শোভরাজ। আর পুলিশ যখন তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, তখন মাঝ রাস্তায় পুলিশের চোখে ধুলো দিয়ে আবার পালিয়ে যায় শোভরাজ। এভাবেই বারবার পুলিশের হাত থেকে সাপের মতো পালিয়ে যাওয়ার জন্য শোভরাজকে সার্পেন্ট কিলারও বলা হয়। কিন্তু তার সিরিয়াল কিলিংয়ের অধ্যায় এখনও শুরু হয়নি। দিল্লির পুলিশের হাত থেকে পালিয়ে শোভরাজ এবার সোজা পৌঁছে যায় আফগানিস্তান এবং সেখান থেকে থাইল্যান্ড। আর এখান থেকেই শুরু হয় শোভরাজের দ্য বিকিনি কিলার হয়ে ওঠার গল্প। থাইল্যান্ড গিয়ে শোভরাজ ট্যুর গাইড হিসেবে কাজ করতে শুরু করে আর মেলামেশা করতে শুরু করে বিদেশি পর্যটকদের সাথে, বিশেষ করে মেয়েদের সাথে। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, শোভরাজ ওয়াজ আ ভেরি হ্যান্ডসাম ম্যান। অসম্ভব সুন্দর দেখতে তো ছিলই, তার সাথে ছিল মৃদুভাবে কথা বলার এক অদ্ভুত দক্ষতা। মানে তৎকালীন সময়ে মেয়েদের কাছে অ্যাট্রাকটিভ মেইল হতে যা যা গুণ থাকা দরকার প্রায় সবকটাই ছিল শোভরাজের মধ্যে, যে কারণে মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করতে কোনো সময়ই লাগত না শোভরাজের। তিহার জেলের তৎকালীন কর্মকর্তা সুনীল গুপ্তা তার বই এবং বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, তিহার থাকাকালীন অসংখ্য মহিলা দেখা করতে আসত শোভরাজের সাথে। শোভরাজও কড়া পারফিউম এবং নানা বাহারি পোশাক পরে দেখা করত সেই মহিলাদের সঙ্গে। প্রফেসর ডক্টর সুনীল গুপ্তা আরও দাবি করেন, ভারতীয় মিডিয়ার আজকের বহু নামী সিনিয়র মহিলা জার্নালিস্টের সঙ্গে সে সময় সম্পর্ক ছিল শোভরাজের। যাই হোক, আশা করি শোভরাজ কীরকম চরিত্র সেটা বুঝতেই পারছেন। এই তিহার জেল থেকে পালানোর পেছনেও ছিল একটা মারাত্মক ইন্টারেস্টিং কারণ, সেটাতে পরে আসছি। তার আগে খুনের গল্পগুলো বলি। শোভরাজ প্রধানত টার্গেট করত ইউরোপীয় কম বয়সী মহিলা পর্যটকদের। প্রথমে এই ট্যুরিস্ট গাইড সেজে তাদের সাথে বন্ধুত্ব করত, তারপর তাদের সন্ধান দিত বিভিন্ন নিষিদ্ধ দুনিয়ার ড্রাগ স্মাগলিং এইসবও জোগাড় করে এনে দিত পর্যটকদের। শোভরাজ সবসময় এমন কাউকে নিজের শিকার হিসেবে বেছে নিত যে কোনো না কোনো সমস্যায় পড়েছে। প্রথমে তাদের কাছে গিয়ে তাদের সেই সমস্যার সমাধান করে তাদের বিশ্বাস অর্জন করত। এরকমও হয়েছে, কেউ অসুস্থ হলে তাকে হাসপাতাল নেওয়া থেকে শুরু করে তার সেবা যত্ন করত নিজেই। এবং এইভাবেই পর্যটকদের পুরোপুরি নিজের বশে আনার পর তাদের ড্রাগ ওভারডোজ দিয়ে খুন করত শোভরাজ। তাদের টাকা পয়সা এবং দামি জিনিসপত্র লুণ্ঠনই ছিল মেইন উদ্দেশ্য। এই প্রত্যেকটা এক্সিকিউশনই হতো কোনো না কোনো সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায়। একবার থাইল্যান্ডের একটা সমুদ্র সৈকতে পরপর 3 জন বিদেশি নারীর দেহ পাওয়া যায়। 3 জনেরই পরনে ছিল বিকিনি, কিন্তু কে ওদেরকে খুন করেছে সেটা জানা যায়নি। এবং তখনই সেই অজ্ঞাত খুনির নাম হয়ে যায় বিকিনি কিলার। কিন্তু এই বিকিনি কিলার যে আসলে কে সেটা তখন কেউ জানত না। তাই শোভরাজও তার হত্যালীলা চালিয়ে যায়। নিজের পরিচয় বদলে ঘুরে বেড়াতে থাকে এশিয়ার বিভিন্ন দেশে, আর ঘুরতে ঘুরতে একই প্যাটার্নে বিভিন্ন দেশের টুরিস্টদের খুন করতে থাকে। এভাবেই ঘুরতে ঘুরতে শোভরাজ পৌঁছে যায় নেপালে। সেখানেও এক আমেরিকান এবং ক্যানাডিয়ান টুরিস্টকে ড্রাগ ওভারডোজ দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে যায় শোভরাজ এবং এবার পালিয়ে আসে কলকাতায়। কিন্তু কলকাতায় এসেও বিশেষ সুবিধা হয়নি। তককে তককে ছিল গোয়েন্দারা এবং ফাইনালি 1976 সালে ইন্ডিয়ান পুলিশের হাতে ধরা পড়ে সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ক্রিমিনাল সার্চ শোভরাজ। প্রায় 16 জনকে খুনের অভিযোগে 10 বছরের জেল হয় শোভরাজের। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইন্ডিয়ান পুলিশের হাতে ধরা দেওয়ার পেছনে ছিল অন্য একটা ফন্দি। সেই ফন্দি জানলে আপনারাও মানতে বাধ্য হবেন, নৃশংসতম অপরাধী হলেও শোভরাজ ছিল এক ভয়ঙ্কর ইন্টেলিজেন্স মানুষ। একটু আগেই বললাম, ভারতীয় আদালত শোভরাজকে 10 বছরের সাজা শোনায়, কিন্তু শোভরাজ চেয়েছিল 20 বছরের সাজা। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। কারণ শোভরাজ তার জীবনের বেশিরভাগ নৃশংস খুন করেছিল থাইল্যান্ডের ব্যাংককে। আর থাইল্যান্ডের একটা অদ্ভুত আইন আছে, কেউ যদি খুন করে এবং 20 বছরের মধ্যে যদি অভিযুক্তকে খুনি প্রমাণ করা যায় তাহলে তাকে সোজা ফাঁসি দেওয়া হয়। আর যদি 20 বছরের মধ্যে প্রমাণ না করা যায় তাহলে সে একেবারেই মুক্ত, আর কোনো রকম শাস্তি হয় না তার। আর এই অদ্ভুত আইন খুব ভালো মতোই জানত শোভরাজ, কিন্তু 20 বছর গা ঢাকা দিয়ে থাকা তার মুখের কথা নয়। এককভাবে একটা মানুষের জন্য কখনোই সেটা সম্ভব নয়। তাই শোভরাজ অনেক আগে থেকেই শখ করতে শুরু করেছিল এবং নিজে জেদ করে এসে ধরা দিয়েছিল ইন্ডিয়ান পুলিশের কাছে। কারণ এখানে যদি তার সাজা হয় তাহলে ব্যাংকক পুলিশ তাকে কখনোই নিয়ে যেতে পারবে না।
সব কিছু প্ল্যান মাফিক চলছিল, কিন্তু সাজা হলো 10 বছরের। যে করেই হোক 20 বছর তাকে ভারতের জেলে কাটাতেই হবে, যাতে প্রমাণ করা তো দূরে থাক, জেরা করার সুযোগও না পায় ব্যাংকক পুলিশ। আর এই জন্যই 6 এপ্রিল 1986 সালে 10 বছরের সাজা কমপ্লিট হওয়ার জাস্ট কিছু মাস আগেই জেল থেকে পালিয়ে যায় শোভরাজ। তারপর আবার গোয়ার একটি রেস্টুরেন্ট থেকে শোভরাজকে গ্রেপ্তার করে পুলিশ, এবং এবার 10 বছরের সাজা হয়ে যায় 20 বছর। অথচ কেউ বুঝতেই পারল না কিভাবে নিজেকে বাঁচাতে স্বেচ্ছায় 10 বছরের শাস্তি বাড়িয়ে নিল শোভরাজ। 20 বছর জেল খাটার পর মুক্তি পেয়ে 1996 সালের দিকে শোভরাজ আবার ফ্রান্সে চলে যায়, এবং এবার সেখানে গিয়ে নিজের এই বর্ণময় অপরাধ জীবনের উপর বই এবং সিনেমার রাইটস বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করে। একটা জিনিস কিন্তু মানতেই হবে, লোকটা সত্যি বুদ্ধির কোনো তুলনা হয় না। কিন্তু কথায় আছে, অপরাধী যতই বুদ্ধিমান হোক, আইনের হাত থেকে কখনো রেহাই পায় না। শোভরাজ কি জানে কি মনে করে আবার নেপাল ঘুরতে যায়, আর এবার নেপালে যেতেই তার উপর চোখ পড়ে স্থানীয় এক সাংবাদিকের। শোভরাজের ছবি তুলে ছেপে দেয় খবরের কাগজে, শোরগোল পড়ে যায় গোটা নেপাল জুড়ে। মনে আছে একটু আগেই বলেছিলাম, নেপালে দুজনকে ড্রাগ ওভারডোজ দিতে গিয়ে ধরা পড়তে পড়তে পালিয়ে গিয়েছিল শোভরাজ। সেই পুরানো মামলা নিয়ে আবার কেস শুরু হয়। নেপাল পুলিশ গ্রেপ্তার করে 59 বছরের শোভরাজকে। সেই সময় পরিচয় গোপন করার চেষ্টা করলেও এবার আর খুব একটা সুবিধা করতে পারেনি শোভরাজ। নেপালে আবার 20 বছরের সাজা হয় শোভরাজের। লোকটার বয়স হয়েছে ঠিকই, কিন্তু কারিশমা এক ফোঁটাও কমেনি। নেপালেও কেস চলাকালীন তারই উকিলের মেয়ে নিহিতা বিশ্বাসের প্রেমে পড়ে যায় শোভরাজ, আর নিহিতাও তার থেকে 22 বছরের বড় শোভরাজের প্রেমে হাবুডুবু অবস্থা। যদিও সেই প্রেম বেশি দিন টেকেনি, পরে অন্য একজনকে বিয়ে করে শোভরাজের সাথে এই সম্পর্ককে কার্যত অস্বীকার করে মেয়েটি। নেপালে জেলে থাকাকালীনই নানা রকম কঠিন অসুখে ভুগতে শুরু করে শোভরাজ। অসুস্থতা এবং জেলে ভালো আচরণের জন্য নির্ধারিত মেয়াদের আগেই নেপালের জেল থেকে ছাড়া পেয়ে যায় শোভরাজ, এবং 2022 সালের 23শে ডিসেম্বর আবার ফ্রান্সে ফিরে যায়, এবং এখন সেখানে দিব্যি হেসে খেলে জীবন কাটাচ্ছে পৃথিবীর অন্যতম সিরিয়াল কিলার দ্য বিকিনি কিলার। তো এই ছিল মোটামুটি দ্য বিকিনি কিলারের গল্প।